হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। রক্ত মানুষের শরীরের একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যা ছাড়া জীবন চলা অসম্ভব। এই রক্তের উপরেই ভিত্তি করে শরীরের সুস্থতা এবং অসুস্থতা নির্ভর করে। যদি আপনি রক্তের সমস্যা সম্পর্কে জানতে পারেন, তাহলে আপনার জন্য রোগ নির্ণয় করা খুবই সহজ হবে। সেজন্য আমরা প্রথমেই এই ভিডিওতে জানব রক্ত পরীক্ষার রিপোর্ট সম্পর্কে, যে কিভাবে সিবিসি ব্লাড রিপোর্ট দেখতে হয়। এবং আমি আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা রক্তের রিপোর্ট সম্পর্কে অবগত হবেন। এবং শেষে আমি রক্তের সমস্যাজনিত যে রোগগুলো হয় অথবা রক্তের সমস্যায় যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ব্যবহৃত হয় সেগুলোর সম্পর্কে জানাবো। তো চলুন প্রথমেই আমরা জেনে নেই রক্ত পরীক্ষার রিপোর্ট সম্পর্কে। ব্লাড রিপোর্ট, যার ওনার বয়স হচ্ছে 34 বছর বয়স, একজন মহিলা পেশেন্ট। ওনার ব্লাড রিপোর্টটার মধ্যে আমরা আজকে তথ্যগুলো একটু বিশ্লেষণ করব, সেখানে কি কি রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানবো। সেগুলোর স্বাভাবিক মাত্রা যদি কম বেশি হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে সেই সমস্ত ব্যাপারে আমরা তথ্য জেনে নেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং তথ্যগুলো যদি আপনার উপকারে আসে জানার পর, তাহলে অবশ্যই পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক করবেন। তো একটা ল্যাব রিপোর্টের মধ্যে যে জিনিসগুলো খুব কম্পালসারি, যেগুলো থাকতেই হবে, যেরকম হচ্ছে যে ল্যাব রিপোর্ট যে পেশেন্টটির করা হচ্ছে সেই পেশেন্টের নাম সেখানে দেওয়া রয়েছে কিনা, তার সঙ্গে পেশেন্টের বয়স এখানে 34 ইয়ার্স সেটাও দেওয়া রয়েছে, এবং জেন্ডার ফিমেল দেওয়া রয়েছে, এবং পেশেন্টটি যে ল্যাবরেটরি থেকে টেস্টটি করিয়েছেন সেই ল্যাবের মধ্যে পেশেন্টের আইডি নাম্বার এখানে দেওয়া রয়েছে। তার সঙ্গে পেশেন্টটিকে যে ডাক্তারবাবু ব্লাড টেস্ট করার কথা বলেছেন সেই ডাক্তারের নাম এখানে মেনশন করা রয়েছে, ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু মেনশন করা রয়েছে, এবং কোন ডেটে পেশেন্টটিকে এই ব্লাড টেস্ট করার কথা বলা হয়েছে এবং সেই রিপোর্টটা কবে দেওয়া হচ্ছে সেটা কিন্তু লেখা রয়েছে। তো দেখুন, প্রথমে আমরা ব্লাড রিপোর্ট যে রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি, ব্র্যাকেটে দেখুন সিবিসি লেখা রয়েছে। হেমাটোলজি কথার মানে হলো রক্তবিজ্ঞান। রক্তবিজ্ঞান হলো চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যা রক্ত সম্পর্কিত রোগের কারণ, পূর্বাভাস, চিকিৎসা এবং প্রতিরোধের অধ্যয়নের সঙ্গে যুক্ত রয়েছে এমন একটা শাখা, এটা মনে রাখবেন। আর সিবিসি লেখা যে রয়েছে, সিবিসি এই কথাটির সম্পূর্ণ নাম হলো কমপ্লিট ব্লাড কাউন্ট, অর্থাৎ বাংলা যদি বলা হয় সম্পূর্ণ রক্ত গণনা। রক্তের মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো স্বাভাবিক মাত্রা, স্বাভাবিক মান, পরিমাণ কত সেই সম্পর্কে একটা ছোট্ট একটা নথি প্রদান করবে, সেটাকে বলা হয় কমপ্লিট ব্লাড কাউন্ট। প্রথমে কি করা হয়, সেই ব্যক্তির বা সেই রোগীর শিরা থেকে সিরিঞ্জে সুচ ফুটিয়ে সেখান থেকে রক্ত সংগ্রহ করা হয়। সেই রক্তের নমুনা একটি টেস্ট টিউবের মাধ্যমে নিয়ে সেটা পরীক্ষাগারে পাঠানো হয়। তারপর সেখান থেকে রক্তের মধ্যে উপস্থিত বিভিন্ন রকম উপাদান, যেমন ধরুন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট, এছাড়া আর অন্যান্য উপাদান যেগুলো থাকে সেগুলোকে পরীক্ষা করার জন্য, তার মান জানার জন্য কিন্তু এই সিবিসি পরীক্ষাটি দেওয়া হয়। যেমন দেখুন এখানে প্রথম যে টেস্টটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, কি লেখা রয়েছে, হিমোগ্লোবিন লেখা রয়েছে। প্রথম যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যেটা মানব শরীরে থাকে, হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহ সমৃদ্ধ কিন্তু মৌল প্রোটিন,
যা মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকা এবং অমেরুদণ্ডী প্রাণীদের কলায় কিন্তু পাওয়া যায়। হিমোগ্লোবিন যার স্বাভাবিক মাত্রা যেটা থাকা উচিত সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 12 থেকে 16.5 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত এবং মহিলাদের ক্ষেত্রে সেই হিমোগ্লোবিনের মান 11 থেকে 14 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত। হিমোগ্লোবিনের কারণে বা হিমোগ্লোবিনের জন্য যে রোগগুলো হয়ে থাকে বা হিমোগ্লোবিন সম্পর্কিত যে রোগ সেগুলো হচ্ছে থ্যালাসেমিয়া বা আরও অন্যান্য হতে পারে। থ্যালাসেমিয়া যদি হয় বা থ্যালাসেমিয়া একটা মারাত্মক রোগ যেটা হিমোগ্লোবিনের আলফা ও বিটা গঠিত হয় না বলে, যার কারণে হয় বা আংশিক গঠিত হলেও সেটা কিন্তু হয়। এর ফলে কি হয়, লোহিত রক্তকণিকার অক্সিজেন পরিবহন ক্ষমতা কিন্তু কমে যায়। এই ধরনের রোগ কিন্তু হতে পারে। এই পেশেন্টের যে থ্যালাসেমিয়া রোগ হচ্ছে তা আমি বলছি না, আমি জাস্ট আপনাদের জানাচ্ছি যে হিমোগ্লোবিন সম্পর্কিত রোগ একটা সম্পর্কে জানালাম। এরকম আরও অন্যান্য বিভিন্ন রোগ কিন্তু হতে পারে। সেক্ষেত্রে এই পেশেন্টটির হিমোগ্লোবিনের যে মাত্রা সেটা রয়েছে 10.70 গ্রাম পার ডেসিলিটার। আর এই হিমোগ্লোবিন টেস্টটা যে প্রক্রিয়ায় পরিমাপ করা হয়েছে সেটা হচ্ছে এসএলএস কথার মানে হলো সোডিয়াম লৌরিয়াল সালফেট টেস্ট, মানে পদ্ধতির মাধ্যমে, যেটা সায়ানাইড ফ্রি হয়, এটা মনে রাখবেন। আর এছাড়া পরবর্তী যে টেস্ট করা হয়, দেখুন এখানে লেখা রয়েছে টিসি লেখা রয়েছে আর এখানে দেখুন ডিসি লেখা রয়েছে। টিসি মানে টোটাল কাউন্ট আর ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট। তো আমরা প্রথমে টোটাল কাউন্ট জেনে নেব। টোটাল কাউন্টের মধ্যে দুটো টেস্ট আসবে, একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি। আরবিসি কথার মানে হলো রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, যার আরেকটি নাম হচ্ছে এরিথ্রোসাইট। আর ডাব্লিউবিসি মানে হলো হোয়াইট ব্লাড সেল, যাকে আরেকটা নামে জানা যায়, সেটা হচ্ছে লিউকোসাইট বা বাংলায় বলা হয় শ্বেত রক্তকণিকা। তো প্রথমে আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে জেনে নেব। তো এই লোহিত রক্তকণিকা মানে এরিথ্রোসাইট যে রয়েছে, সেই লোহিত রক্তকণিকা রক্তের অন্যতম একটা উপাদান, যেটা হচ্ছে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু রক্তকোষ থেকে কিন্তু বা রক্তকণিকা, লাল রক্তকণিকা কিন্তু তৈরি হয়। এটা প্রায় 7 দিন স্থায়ী হয়ে থাকে। আর এই প্রক্রিয়াটির মাধ্যমে লোহিত রক্তকণিকা অবিচ্ছিন্নভাবে বড় অস্থি যে রয়েছে, তার মধ্যে যে রেড বোন ম্যারো বা হাড়ের যে লাল অস্থি মজ্জা রয়েছে সেখান থেকে কিন্তু উৎপাদিত হয়। মানে লোহিত রক্তকণিকা রেড বোন ম্যারো থেকে কিন্তু উৎপন্ন হয়, যার জীবনকাল 100 থেকে 120 দিনের মধ্যে হয়ে থাকে, যার প্রধান কাজ হলো শরীরের বিভিন্ন অংশে রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেওয়া এবং তারই পাশাপাশি দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মধ্যে নিয়ে আসা। এই কাজগুলো কিন্তু আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা কিন্তু করে থাকে। যদি কোনো কারণে লোহিত রক্ত পরিমাণ কমে যায় তাহলে অক্সিজেন সরবরাহতে ব্যাঘাত ঘটে বা অক্সিজেন সরবরাহ ঠিকমতো হয় না। এই লোহিত রক্তকণিকার যেটা স্বাভাবিক রেঞ্জ, যেটা নর্মাল রেঞ্জ যেটা থাকা উচিত, সেটা দেখুন লেখা রয়েছে যে 4.2 থেকে 5.4 মিলিয়ন সেলস পার কিউব মিলিমিটার বা মিলিয়ন পার মিলিমিটার কিউব কিন্তু বলা হয়। আর এক্ষেত্রে পেশেন্টটি 3.56 মিলিয়নস পার মিলিমিটার কিউব কিন্তু রয়েছে। তার মানে লোহিত রক্তকণিকার পরিমাণ কিন্তু অনেকটা কম রয়েছে, এখানে সেইটা মেনশন করা রয়েছে। এরপর লোহিত রক্তকণিকার পর যে আরেকটা উপাদান রয়েছে টিসির মধ্যে, টোটাল কাউন্টের মধ্যে, সেটা হচ্ছে ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, বা যেটাকে আরেকটা নামে পরিচিত সেটা হচ্ছে লিউকোসাইট নামেও কিন্তু পরিচিত। এই শ্বেত রক্তকণিকা যেটা কাজ করে আমাদের শরীরে বিভিন্ন সংক্রমণের হাত থেকে কিন্তু রক্ষা করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কিন্তু সাহায্য করে। এই শ্বেত রক্তকণিকা কী হয়, বর্ণহীন হয়, নিউক্লিয়াস যুক্ত হয় আর তুলনামূলকভাবে কিন্তু অল্প সংখ্যায় থাকে। এর যে স্বাভাবিক মাত্রা সেটা বলে দিয়েছে যে প্রতি মাইক্রোলিটারে সেটা কত থাকা উচিত, সেটা বলে দিয়েছে 4000 থেকে 11000 থাকা কিন্তু উচিত, এটা কিন্তু বলে দিয়েছে। সেক্ষেত্রে পেশেন্টটা রয়েছে 6400, অর্থাৎ এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ঠিকই রয়েছে। আর এই লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা যে মাপার পদ্ধতি সেটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রির মাধ্যমে কিন্তু পরিমাপ করা হয়েছে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা নিচে যে টেস্টগুলো রয়েছে ডিফারেন্সিয়াল কাউন্ট মানে ডিসি, সেই ডিসি সম্পর্কে কিন্তু জেনে নেব। ডিসি ডিফারেন্সিয়াল কাউন্ট, এটা মনে রাখবেন, এটা অ্যাকচুয়ালি
শ্বেত রক্তকণিকার মধ্যে যে উপস্থিত বিভিন্ন উপাদানগুলো রয়েছে, 5 প্রকার উপাদান থাকে, সেই 5 প্রকার উপাদানগুলোকে কিন্তু বলা হয় ডিফারেন্সিয়াল কাউন্ট। অর্থাৎ মনে রাখবেন শ্বেত রক্তকণিকা দুভাবে বিভক্ত, মানে গঠনগত আর সাইটোপ্লাজমের দানার উপস্থিতিতে দুভাগে বিভক্ত। একটা হচ্ছে সাইটোপ্লাজমের দানা যুক্ত হয় এবং একটা হয় দানাবিহীন হয়। সাইটোপ্লাজমের দানা যুক্ত যদি হয় সেটাকে বলা হয় গ্র্যানুলোসাইট, যেটা 72% থাকে, যার মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল থাকে। আর যেটা দানাবিহীন হয়, যেটাকে অ্যাগ্নুলোসাইট বলা হয়, যেটা 28% থাকে, সেটাকে বলা হয় দানাবিহীন, মানে তার মধ্যে থাকে লিম্ফোসাইট আর মনোসাইট। এটা কিন্তু মনে রাখবেন। এই ডিফারেন্সিয়াল কাউন্ট, এই টেস্টটা করার পিছনে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে যে 5টা উপাদান রয়েছে সেই রক্তকণিকা, তার ভূমিকাগুলো কীভাবে বা কতটা পরিমাণ রয়েছে সেটা জানার জন্য। যেরকমটা প্রথমে আমরা জেনে নেব যে অ্যাগ্নুলোসাইট যদি বলা হয়, মানে যেটা দানাবিহীন যেটা রয়েছে, সেই দানাবিহীন শ্বেত রক্তকণিকার যে বিভিন্ন উপাদান রয়েছে, যেটা 28% থাকে, যেটা অ্যাকচুয়ালি দেহের লিম্ফোনয়েড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে কিন্তু এরা তৈরি হয়। এটা কিন্তু মনে রাখবেন, এরা দেহের সেই সমস্ত অংশে কিন্তু তৈরি হয়। তার মধ্যে এরা আকারের ভিত্তিতে কিন্তু এরা 2 প্রকার হয়। লিম্ফোসাইট যেগুলো হচ্ছে, এগুলো বড় টাইপের নিউক্লিয়াসযুক্ত হয়, এরা ছোট কণিকা টাইপের হয়। আর এটা কী করে, অ্যান্টিবডি গঠন করে এবং অ্যান্টিবডি দ্বারা দেহে প্রবেশ করা রোগ জীবাণু থেকে কিন্তু ধ্বংস করে। আর মনোসাইট যেটা, সেটা কি করে, এটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু রোগ জীবাণু ধ্বংস করে। এটা মনে রাখবেন। এবং তারপর যে গ্র্যানুলোসাইট বা দানাযুক্ত রয়েছে, এটা শ্বেত রক্ত কণিকায় এর পরিমাণ হলো 72%। নিউক্লিয়াসের আকারের ভিত্তিতে কিন্তু গ্র্যানুলোসাইট বা দানাযুক্ত এই শ্বেত রক্তকণিকার ভাগকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। নিউট্রোফিল যেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কী করে, রোগ জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল যেটা, সেটা কী করে, ইউসিনোফিল আর বেসোফিল হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, এরা অ্যালার্জি প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে। আর বেসোফিল যেটা রয়েছে, সেটা কী করে, হেপারিন নিঃসৃত করবে। আর মনে রাখবেন, হেপারিন যা রক্তবাহিকার মাধ্যমে বা রক্তনালীর ভেতরে যেন রক্ত জমাট না বাঁধে সেটা করতে কিন্তু সাহায্য করে। এটা মনে রাখবেন। সেই হিসাবে আমরা এর যে স্বাভাবিক মানগুলো সেটা জেনে নেব। যেমন হচ্ছে নিউট্রোফিল যেটা রয়েছে, তার স্বাভাবিক মান যেটা 40 থেকে 75% থাকা উচিত, সেটা রয়েছে 60%। লিম্ফোসাইট যেটা রয়েছে, লিম্ফোসাইট যেটা রয়েছে, লিম্ফোসাইট যার স্বাভাবিক মাত্রা 21 থেকে 40% থাকা উচিত, সেটা রয়েছে 34%। ঠিক একই রকমভাবে মনোসাইট যার স্বাভাবিক মাত্রা থাকা উচিত বলে দিয়েছে 0.2% থেকে 10% থাকা উচিত, সেটা রয়েছে 3%। তারপর একই রকমভাবে এখানে দেখুন ইউসিনোফিল দেওয়া রয়েছে, যার স্বাভাবিক মাত্রা 0 থেকে 0.6% থাকা উচিত, সেটা রয়েছে 0.3%। আর বেসোফিল যার স্বাভাবিক মাত্রা থাকা উচিত 0 থেকে 0.2%, সেটা রয়েছে 0%। এইভাবে কিন্তু রিপোর্টের মধ্যে মেনশন করা রয়েছে। আচ্ছা, এটা হলো ডিসির মধ্যে এই 5টা ভাগ, যেটা শ্বেত রক্তকণিকার ভাগগুলো আসে। এরপর যেটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লেটলেট কাউন্ট, যেটাকে বাংলায় বলা হয় অণুচক্রিকা। অণুচক্রিকা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন হয়, মানে এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, গোলাকার বা ডিম্বাকার টাইপের হয়, রড আকৃতির হয়, কোনো বর্ণ থাকে না, আর সাইটোপ্লাজমীয় চাকতির মতো কিন্তু রক্তের ক্ষুদ্রতম কোষকে বলা হয় কিন্তু অণুচক্রিকা। এই অণুচক্রিকা যেটা কী করে, রক্ত জমাট বাড়তে কিন্তু সাহায্য করে। কোনো কারণে যদি অণুচক্রিকা কমে যায়, তাহলে রক্ত সেই জায়গায় জমাট বাড়তে অনেকটা সময় নেয়। যেমন মনে করুন শরীরে কোথাও কেটে গেলে বা বাইরে কোথাও কেটে গেলে ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, তাহলে খুব দ্রুত রক্তপাত হয় এবং সেই রক্তপাত বন্ধ হতে অনেকটা সময় নেয়। এই অণুচক্রিকা যার স্বাভাবিক মাত্রা দেখুন এখানে লেখা রয়েছে, প্রতি ঘন মিলিলিটারে 1.5 লক্ষ থেকে প্রায় 4.5 লক্ষ বা 4.1 লক্ষ কিন্তু এর পরিমাণ থাকে। আর প্রতিদিন প্রায় 200 বিলিয়ন অণুচক্রিকা কিন্তু শরীরে উৎপন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে এই পেশেন্টটার শরীরে 1.74 লাখ
প্রতি ঘন মিলিলিটারে এতগুলো কিন্তু অনুচক্রিকা রয়েছে, এটা মনে রাখবেন। আর এরপর যেটা লেখা রয়েছে দেখুন এখানে ইএসআর লেখা রয়েছে। ইএসআর কথার মানে হলো এরিথ্রো সেডিমেন্টেশন রেট। কি করা হয়, একটা টেস্ট টিউবের মধ্যে যে লোহিত রক্তকণিকা নেওয়া হলো, সেই টেস্ট টিউবের নিচে লোহিত রক্তকণিকা নিচে স্থিরভাবে বা থিতিয়ে পড়তে কতক্ষণ সময় নিচ্ছে সেটাকে বলা হয় মানে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এটা 1 ঘন্টা করা হয়েছে। এই পদ্ধতিটা মানে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট দুটো পদ্ধতি করা হয়, একটা হচ্ছে ওয়েস্টার্ন গ্রেন পদ্ধতি, একটা হচ্ছে উইন্ট্রোড পদ্ধতি। তার মধ্যে এখানে করা হচ্ছে ওয়েস্টার্ন গ্রেন পদ্ধতিতে কিন্তু এই পদ্ধতিতে করা হয়েছে। যদি খুব দ্রুত যদি এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা যদি হয়, তাহলে বুঝতে হবে যে শরীরে ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হচ্ছে, অর্থাৎ সংক্রমণ প্রভাব উপস্থিতি রয়েছে, এটা কিন্তু বুঝে নিতে হয়। শুধু একটা কারণে নির্দিষ্ট করা যায় না, আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার কিন্তু প্রয়োজন হয়। যেটা স্বাভাবিক মান থাকা উচিত এই এরিথ্রো সেডিমেন্টেশন রেট, সেটা বলে দিয়েছে যে 1 ঘন্টাতে 0 থেকে 15 মিলিমিটার হওয়া উচিত, সেক্ষেত্রে 24 রয়েছে, অর্থাৎ খুব দ্রুত থিতিয়ে পড়েছে, এটা এখানে লেখা রয়েছে। আচ্ছা, এরপর দেখুন এখানে লেখা রয়েছে পিসিভি, যার কথার মানে হলো প্যাক সেল ভলিউম, যেটাকে আবার অনেক সময় হেমাটোক্রিটও বলা হয়। এই পরীক্ষাটি হলো লোহিত রক্তকণিকা দ্বারা গঠিত রক্তের শতাংশকে মূল্যায়ন করতে করা হয়। যদি দেখা যায় 37%, যেমন এখানে লেখা হচ্ছে 37, মানে একটা পুরুষের ক্ষেত্রে 37 থেকে 53% হওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে 37% কথার মানে হলো যে 100 মিলিলিটারে রক্তে 40 মিলিমিটার কণিকা রয়েছে, যেটা কিন্তু এখানে বলা রয়েছে। যেটা স্বাভাবিক থাকা উচিত মহিলাদের ক্ষেত্রে 33 থেকে 51, সেটা রয়েছে 32%। আচ্ছা, এরপর কি রয়েছে, এমসিভি রয়েছে। এমসিভি এর সম্পূর্ণ নাম হলো মিন কর্পাসকিউলার ভলিউম। লাল রক্তকণিকা আকার নির্ধারণ বা আকার পরিমাপ করার জন্য এই পদ্ধতি করা হয়। একজন প্রাপ্তবয়স্ক বা প্রাপ্ত মানুষের ক্ষেত্রে এমসিভি এর যে স্তর সেটা থাকা উচিত, সেটা হচ্ছে 83 থেকে 101 ফেমটোলিটার। এই যে এফএল যে লেখা রয়েছে, এফএল এই সংকেতটা মানে প্রতীক চিহ্নটির নাম হচ্ছে ফেমটোলিটার, এটা কিন্তু মনে রাখবেন। সেক্ষেত্রে মহিলাটির রয়েছে 90 থেকে 16 ফেমটোলিটার। আচ্ছা, এরপর রয়েছে এমসিএইচ এর সম্পূর্ণ নাম হলো মিন কর্পাসকিউলার হিমোগ্লোবিন, যেটা লোহিত রক্তকণিকার মধ্যে গড় হিমোগ্লোবিনের স্তর কতটা আছে সেটাকে নির্দেশ করে। এখানে দেখুন যার মাত্রা রয়েছে 27 পিকোগ্রাম থেকে 32 পিকোগ্রাম। পিজি এই প্রতীকটার নাম হলো পিকোগ্রাম, যা কী করবে, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিনের স্তর কতটা রয়েছে সেটাকে চিহ্নিত করবে। আর এরপর রয়েছে এমসিএইচসি কথার মানে হলো মিন কর্পাসকিউলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, অর্থাৎ গড় কর্পাসকুলার হিমোগ্লোবিনের ঘনত্ব, অর্থাৎ লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের ঘনত্ব কতটা রয়েছে তার অ্যাভারেজ বা গড় নির্ণয় করার জন্য করা হয়। সেটা স্বাভাবিক হচ্ছে 31.5 থেকে 34.5% থাকা উচিত, সেটা রয়েছে 33.33%। আর সর্বশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে RDW, যার সম্পূর্ণ নাম হলো রেট ডিস্ট্রিবিউশন উইথ, অর্থাৎ লাল রক্তকণিকার আকারের তারতম্য পরিমাপ করার জন্য কিন্তু এই টেস্টটা করা হয়, যেটা রয়েছে 11.5% থেকে 14.5% থাকা উচিত, সেটা রয়েছে 00%। এই সমস্ত রিপোর্টগুলো অর্থাৎ রক্তের পরিমাপগুলো দেখে ডাক্তারবাবুরা রুগীটার বিভিন্ন রকম সমস্যাকে নির্ধারিত করেন, যে রুগীটার মধ্যে রক্তাল্পতা বা অন্যান্য কোনো স্বাস্থ্যের সমস্যা রয়েছে কি না, বা থ্যালাসেমিয়া হয়েছে কি না, বিভিন্ন রকম সমস্যা কিন্তু চিহ্নিত করে থাকেন। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে রক্তের রিপোর্ট পড়তে হয়। রক্তের সমস্যার ভিতরে বেশি যে সমস্যাটি হয় সেটি হলো রক্তের ইনফেকশন, রক্ত বিষাক্ত হওয়া। তো রক্ত বিষাক্ত হওয়া, এই ক্ষেত্রে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো এসিনেশিয়া,
পাইরোজিনিয়াম, ব্যাপটিসিয়া, অ্যাসিড কার্বল, অ্যানথ্রাসিনাম ক্রোটেলাস, ল্যাট্রোডেক্টাস। এই মেডিসিনগুলো রক্ত দূষিত হলে বা রক্তের ইনফেকশন দেখা দিলে লক্ষণ অনুযায়ী ব্যবহার করা হয়। এবার রক্তের আরেকটি সমস্যা হলো রক্তহীনতা, অ্যানিমিয়া। অ্যানিমিয়ায় কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন এবং বায়োকেমিক মেডিসিন ব্যবহৃত হয়। আর্জেন্টাম নাইট এর লক্ষণ হলো রক্তের আরবিসি ধ্বংস হয়ে রক্তহীনতার ভাব হয়, কম্পন, দুর্বলতা, হাঁটতে দাঁড়াতে টলমল করে, অবশ ভাব, মিষ্টি দ্রব্য খেতে চায়, বায়ুতে তলপেট ফুলে যায়, দিন রাত অসারে মূত্র ত্যাগ করে, ফোঁটা ফোঁটা করে পড়ে। তারপরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কার্ব। এর লক্ষণ হলো অতি উৎকৃষ্ট ধাতু রোগ সংশোধক, পরিবেশন ক্রিয়ার বিকৃতি, অতিরিক্ত পরিশ্রম হতে শারীরিক এবং মানসিক ক্লান্তি, রোগসমূহ অতি সহজেই পুনরায় আবির্ভূত হয়, গণ্ডমালা ধাতুগ্রস্ত রোগীর সহজেই সর্দি লাগে। এই সমস্ত লক্ষণ থাকলে রক্তহীনতায় ক্যালকেরিয়া কার্ব ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। তারপরের মেডিসিনটি হলো ক্যালোট্রোফিস। এর লক্ষণ হলো সিফিলিস রোগের প্রথম অবস্থায় রক্তশূন্যতা, পাকস্থলীতে উত্তাপবোধ, তরুণ রক্ত আমাশয় রোগে ক্যালোট্রোফিস ওষুধটি কাজ করে। মেদবহুল দেহ কিন্তু মাংস ক্ষয় হতে থাকে, মাংসপেশিগুলো শক্ত ও কঠিন। এই সমস্ত লক্ষণে যদি রক্তহীনতা থাকে তাহলে ক্যালোট্রোফিস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। তারপরে মেডিসিন হলো কুপ্রমেট। এর লক্ষণ হলো আক্ষেপজনক রোগ, মৃগীরোগ, রক্ত অল্পতা বা রক্তশূন্যতা, বুক ধরফরানি, পায়ের ডিমে ও পদতলে মাংসপেশির খিঁচুনি, চর্ম নীলাভ বা নীল বর্ণের, চোখ মুখ বিবর্ণ নীল বর্ণের, গভীর নিদ্রায় শরীরে ঝাঁকি দিয়ে ওঠে। এই সমস্ত লক্ষণে কুপ্রমেট ওষুধটি রক্তহীনতায় ব্যবহার করা যেতে পারে। বায়োকেমিক ওষুধের ভিতরে রয়েছে ফ্রামফস ওষুধটি রক্তহীনতায় দারুণ কাজ করে। তারপরে ক্যালকেরিয়া ফর্স এটিও কাজ করে, সাথে ন্যাট্রামিউর এই ওষুধটিও কাজ করে, তবে বেশি কাজ করে ফ্রামফস। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা এই লম্বা ভিডিওর মাধ্যমে আপনারা রক্ত পরীক্ষার রিপোর্ট সম্পর্কে জেনেছেন এবং রক্তের সমস্যায় যে হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ওষুধগুলো ব্যবহৃত হয় সে সম্পর্কে জেনেছেন। তবে আমি আরও কিছু ওষুধ ব্যবহৃত হয়, সবগুলো ওষুধের নাম আমি বলিনি যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে। রক্তের সমস্যায় আরও অনেক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহৃত হয় এবং আপনারা নিজেরাও রিসার্চ করে জানতে পারেন। তো রক্তের সমস্যা চরমভাবে দেখা দিলে আপনারা একজন সুচিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তো আপনাদের সকলকে এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করলাম।